দিদিমণির বিতর্কিত জন্মদিন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে তৃণমূল কংগ্রেস এতই মাতোয়ারা যে তারা সম্ভবত একটি গুরুত্বপূর্ণ খবর হয় পাননি, নয় তাদেরকে কেউ দেয়নি। খবরটা হলো, গতকাল সন্ধ্যেবেলায় যখন আমি এই ভিডিও রেকর্ড করতে গিয়ে বলেছিলাম যে আমার দুধ কিন্তু মিশে যাবে আর আঁটিরা টের পাবেন তাদের কোথায় স্থান হয়, একেবারে খনার বচনের মতো ঠিক সেই সময়তেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় পদার্পণ করেন এবং প্রথমে মমতার সঙ্গে তার একান্ত দীর্ঘ বৈঠক হয়। তারপর সেই বৈঠকে সুব্রত বক্সীও যোগ দেন। দেখুন, বৈঠকে কি আলোচনা হয়েছে কলকাতা থেকে এত দূরে বসে আমার পক্ষে তো সেটা জানা সম্ভব নয়, আর এ নিয়ে আমি অহেতুক কিছু জল্পনার অবকাশ আপনাদের করে দিতেও রাজি নই। তার কারণ, না জেনে কোনো কিছুকে করা, সেটা প্রথম কথা আমার নীতিবিরোধী, আর দু নম্বর হচ্ছে অহেতুক 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 একটা জল্পনার সৃষ্টি হওয়া। যেটুকু মোটামুটি জানা গেছে সেটা হলো, সাংগঠনিক স্তরে তৃণমূল কংগ্রেসে বড় রকমের রদবদল হতে চলেছে এবং সেই রদবদলটা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছিলেন, কেননা তার ভ্রাতুষ্পুত্র যেসব সুপারিশ করেছিলেন সেগুলো তিনি মানতে চাননি। তাও সেই সুপারিশ জমা দেওয়ার দিন বোধহয় ৩-৪ মাস আগে, গতকাল হঠাৎ বরফ বেশ খানিকটা গলে যাওয়ার পরে শোনা গেল পিসুমণি রাজি হয়েছেন ভাইপোর পরামর্শ অনুসারেই সাংগঠনিক রদবদল করতে। তার মানে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা তৃণমূল কংগ্রেসে জেলায় জেলায় বহু নেতার গর্দান কাটা যেতে দেখব। আবার নতুন কিছু মুখও হয়তো আমাদের সামনে ভেসে আসবে। একইভাবে মন্ত্রিসভাতেও 2-4টে উইকেট এধার সেধার হতে পারে, পড়ে যেতে পারে বা নড়বড়ে হয়ে যেতে পারে, কিন্তু সে সম্পর্কে আমি 100% নিশ্চিত নই। গতকালের এই অভিষেকের পিসুমণির বাড়ি যাওয়া, তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করা, তারপরে এত দীর্ঘক্ষণ ধরে মিটিং করা, যে মিটিংয়ে সুব্রত বক্সীও একটা বড় সময় উপস্থিত ছিলেন, এর থেকে বোঝা যাচ্ছে আমার দুধ সত্যিই মিশতে চলেছে। এবার আঁটিগুলো নিয়ে অভিষেক কি করেন সেটা দেখার আগ্রহ আমার রয়েই গেল। যেটা অবধারিত ছিল সেটা নিয়ে তো বেশি কপচানোর কোনো মানে হয় না। এ কথা ঠিক যে গত 1-1.5 মাস যাবৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বহু লোকের ডানা ছেটে দিয়েছেন, তাদের চাকরি খেয়ে নিয়েছেন, তাদের যা নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটাও প্রত্যাহার করে নিয়েছেন এবং মনে হচ্ছিল যেন ভাইপোকে বাদ দিয়েই তিনি 2026-এর যে নির্বাচন সেই বৈতরণী পার হতে চান। এবং দলীয় একটা বৈঠকে তিনি পরিষ্কার বলেছিলেন যে তোমরা সবাই মনে রেখো যে এই দলে আমি যা বলবো সেটাই শেষ কথা। এই ধরনের 2+2 সার্কামস্ট্যান্সিয়াল নানা কিছু যোগ করলে যেটা যে সিদ্ধান্ততে আসা একরকম অনিবার্য হয়ে ওঠে, সেটা হলো পিসি ভাইপোর মধ্যে একটা
দর কষাকষির শুরু হয়েছে, শারীরিক এবং মানসিক দূরত্ব তৈরি হয়েছে। এটাও যেমন সত্যি, তেমনি আলটিমেটলি ব্লাড ইজ থিকার দ্যান পার্টি লয়্যালটি। ববি হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইত্যাদিরা যতই মনে করুন যে দিদিমণি শেষ পর্যন্ত তাদের হাতে তামাক খাবেন, তারা যা বলবেন সেটাই হবে, সেদিন বহু আগেই চলে গেছে। অভিষেকের উত্থান মানে কিছু লোক আবার প্রমাদ গুনতে শুরু করবে, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু সেসবের মধ্যে আজকে আমি যাচ্ছি না, কেননা আজকে তৃণমূল কংগ্রেসের একটা খুব আনন্দের দিন। কেননা আজ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারিভাবে ঘোষিত জন্মদিন। এই কথাটার মধ্যেই একটা রহস্য আছে। আমার আপনার জন্মদিন কবে তা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে কি? থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সবকিছুই এমন রহস্যে আবৃত যে তার সঠিক জন্মদিনটি যে কবে সেটা আজকে ৭০-এর দ্বারপ্রান্তে এসেও আমরা সঠিকভাবে জানতে পারলাম না, তিনিও আমাদের জানালেন না। এই যে ৫ই জানুয়ারি ১৯৫৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন বলে সংসদের তালিকায় উল্লিখিত আছে, মমতা সেটাকে কোনোদিন স্বীকারই করেননি। আমাকেই তিনি অনেকবার বলেছেন যে এটা আমার ঠিক জন্মদিন নয়, এর চাইতে আমার বয়স অনেক কম, কিন্তু কি করা যাবে, একবার দিয়ে দিয়েছি, সেটাই চলছে। তাহলে তার জন্মদিনটা কবে? মমতার একটা বই আছে, সেই বইটার নাম একান্তে। তাতে তিনি তার জন্মদিন কবে এই প্রশ্নটি উজ্জ্ব রেখে আরো ধোঁয়াশার সৃষ্টি করেছেন অন্যরকম কথা বলে। তিনি বলেছেন তার মার মুখ থেকে তিনি শুনেছেন যে কোনো এক মহাষ্টমীর রাতে সন্ধি পুজোর অব্যবহিত পরে তার জন্ম হয়েছিল। তার আগে ৩ দিন নাকি অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ অবস্থা। তার জন্মের সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক যেমন মোজেসকে দেখে ডেড সি পার্ট করে গেছিল না, তেমনি মর্তভূমে একজন মহিয়সী নারীর আবির্ভাব হয়েছে, এই কথা দেখে উপরওয়ালা আর বৃষ্টি হতে দেননি। এ পর্যন্ত ঠিকই আছে, কিন্তু মুশকিল হলো মমতা বলেননি যে ওই দশমীটা কোন বছরের ছিল। প্রত্যেক বছরেই তো একটা দশমী আসে, সেই দশমীর রাতে সন্ধি পুজো হয়, সন্ধি পুজোর অব্যবহিত পরে অসংখ্য শিশুরও হয়তো জন্ম হয়, কিন্তু ওইভাবে তো বছর নিরপেক্ষে কোনো দশমী আসে না। সেটা কোন বছর ছিল? মমতার বইয়ে সে কথার উল্লেখ নেই। এমনকি মায়ের মুখ থেকে এই কথা শোনার পরে তার এইটুকু কৌতূহল হয়নি যে জিজ্ঞেস করবেন, মা কোন বছরের অষ্টমীর কথা তুমি বলছো? জানি না তিনি জিজ্ঞেস করেছিলেন কিনা বা তার মা তার কোনো উত্তর দিয়েছিলেন কিনা, কিন্তু এই দুটি জরুরি কথা মমতা সন্তর্পণে তার একান্তে বইতে এড়িয়ে গেছে।
এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ। মহাত্মা গান্ধীর জন্মদিন 2 অক্টোবর, কেউ আজ পর্যন্ত সেটা ডিসপিউট করেনি। এইরকম অসংখ্য লোকের নাম আমি বলে যেতে পারি যাদের জন্মদিন নিয়ে কোনো ডিসপিউট নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে এই যে ধোঁয়াশা, সেটা কিছুটা তিনি নিজেই তৈরি করেছেন। নইলে এইভাবে অফিসিয়াল বার্থডে একটা হবে আর রিয়েল বার্থডে আরেকটা হবে, এই ধরনের আজব ঘটনা তো ব্যক্তির জীবনে বিশেষ হয় না। সে যাই হোক, when you are in power, কেউ আর এসব নিয়ে প্রশ্ন তোলে না। অপ্রিয় সব কথা আমিও তুলছি না, কেননা যদিও আমি এই 5ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন সেটা বিশ্বাস করি না, কেননা তিনি নিজেই এটা বিশ্বাস করেন না। তবু তৃণমূল কংগ্রেসীদের তো একটা জন্মদিন খুঁজে বার করতেই হবে, নইলে কি করে তারা দিদিমণির জন্মদিন উপলক্ষে জয়ধ্বনি দেবেন? আর সেটাই যদি না পারেন, তাহলে তারা কত বড় দিদির কর্তাবাজা সেই প্রমাণই বা রাখবেন কি করে? সুতরাং আজকে দেখলাম ভারতবর্ষ থেকে প্রায় সর্বত্র নেতা নেত্রীরা তাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠিয়েছেন, মাল্লিকার্জুন খার্গে পাঠিয়েছেন, ডিএমকের স্টালিন পাঠিয়েছেন। এইভাবে আমার ধারণা শেষ পর্যন্ত দেখা যাবে ভারতবর্ষের সব অগ্রগণ্য রাজনৈতিক দলের নেতারাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন এমন একটা দিনে যেদিন তিনি নিজেই বলেন তার জন্মদিন নন। কিন্তু এ পর্যন্ত ঠিকই আছে। আনন্দ, উচ্ছ্বাস, উৎসব, খেলা কিংবা খেলা উৎসব, তৃণমূল কংগ্রেসের কাছে এগুলো জল ভাত। কোনো ওকেশন যদি নাও থাকে, তাহলেও তারা একটা ওকেশন ম্যানুফ্যাকচার করে সেটা সেলিব্রেট করতে জানে। অতএব 5ই জানুয়ারিকেই তারা ধরে নিয়েছে দিদির জন্মদিন, এবং সেই মতো যে যেভাবে পারে স্থাবকতার প্রতিযোগিতায় একেবারে ভাসমান হয়ে ঘুরে বেড়াচ্ছে। এত তেল জমা হয়েছে বাংলায় আজ যে সাধারণ মানুষের একটু সতর্ক হয়ে রাস্তাঘাটে চলা উচিত, কেননা ওই তৈলাক্ত রাস্তায় যখন তখন যা খুশি দুর্ঘটনাও ঘটে যেতে পারে। কিন্তু সবচেয়ে আমি হাসবো না কাঁদবো বুঝে পেলাম না, স্থাবকতা এবং মূর্খতা উভয়ের একেবারে বিশ্বসেরা নজির স্থাপন করে কে যেন একজন বলেছেন যে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু যা পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সেটাই পেরেছেন। দেখুন, এটা নেতাজির সঙ্গে পেঁয়াজির তুলনা নয়, এটা একটা ইতিহাসের সম্পূর্ণ একটা ডিস্টর্টেড ভার্সন, যে ভার্সনটা হয় একজন মানুষ না জেনে করতে পারে, কিংবা জেনে সেটাকে বিকৃত করতে পারে তার আরাধ্যাকে নেতাজির উপরে বসানোর জন্য। কি পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নেতাজি পারেননি? কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে সফলভাবে দল পরিচালনা করা, দলকে ক্ষমতায় আনা, ইত্যাদি এবং ইত্যাদি। দেখুন, আমি ভারতীয় অনেক এক্সাম্পল আছে, তার মধ্যে যাচ্ছি না। একটা অঙ্গরাজ্যে কংগ্রেস থেকে বেরিয়ে এসে
অনেক দিনের চেষ্টার পর 1984 সাল থেকে তিনি রাজনীতি করছেন। 2011 সাল পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়েছে বামফ্রন্টকে হাঁটানোর জন্য। সেটা যদি বাদও দিই, তাহলেও কংগ্রেস থেকে বেরিয়ে সফল হয়েছেন এমন ভারতীয় নেতা অনেক আছে। বিশ্বনাথ প্রতাপ সিং এর মতো একজন নেতা, যিনি তার আগে পর্যন্ত সঞ্জয় গান্ধীর বিশ্বস্ত স্তাবক হিসেবে পরিচিত ছিলেন, তিনি 413টি আসনে জয়ী হওয়া রাজীব গান্ধীকে ক্ষমতাচ্যুত করে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। চরণ সিংয়ের নাম শুনেছেন? দেখুন, আমি এই বিতর্কে যেতেই চাই না, কেননা যারা এই ধরনের কথাবার্তা বলেন তাদের সঙ্গে কোনো ইনফর্মড বিতর্ক করা কার্যত অসম্ভব। আমি শুধু এইটুকু বলবো যে এই ধরনের তুলনা টানার আগে দয়া করে একবার ইতিহাসের বই পড়তে হবে না, গুগল করে তারিখগুলো দেখে নেবেন। সুভাষচন্দ্র বোস ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র সভাপতি, যিনি উপর্যুপরি দুবার সাধারণ ভোটারের ভোটে নির্বাচিত হয়েছিলেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকাকালীন সাংগঠনিক নির্বাচনে, তাও পশ্চিমবঙ্গে সৌমেন মিত্রর মতো নেতাকেও হারাতে পারেননি। এবং সুভাষচন্দ্র দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন মহাত্মা গান্ধীর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে, যে কারণে গান্ধীজি বলেছিলেন পট্টাভি সীতারামাইয়া's ডিফিট ইজ অলসো মাই ডিফিট। এবং গুজরাতি বানিয়া এমন প্যাচ কষেছিলেন যে সুভাষচন্দ্র নির্বাচিত হওয়া সত্ত্বেও কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করতে পারেননি। এমন একটি অবস্থায় তিনি কংগ্রেস ছাড়তে বাধ্য হন বা কংগ্রেসের সঙ্গে সংযোগ রক্ষা করাটা বন্ধ করে দেন। ফরওয়ার্ড ব্লক নামে একটা দলের জন্ম হয়। কিন্তু যদি সময়সীমাটা দেখেন তাহলে দেখবেন 1939 সালে দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পরে তিনি দল থেকে পদত্যাগ করতে বাধ্য হন। আর 1941 সালের জানুয়ারি মাসেই সুভাষচন্দ্র বোস তার ভ্রাতুষ্পুত্র শিশির বসুর সঙ্গে ওই নেতাজি ভবনে রাখা রক্ষিত গাড়িটিতে চড়ে ইংরেজ পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বাড়ির কাউকে কোনো কথা না জানিয়ে সেই যে দেশান্তরী হয়েছিলেন আর ফেরেননি। তার মানে কংগ্রেস ছেড়ে তিনি সেভাবে খুব একটা সক্রিয় রাজনীতিই করেননি, কারণ এর মধ্যে তার শরীর খুব খারাপ ছিল এবং 38/2 এলগিন রোডে বাড়িতে তিনি বিশ্রাম নিচ্ছিলেন ইংরেজ পুলিশের নজরবন্দি হিসেবে। ফলে কংগ্রেসের বাইরে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতি করে সফল হওয়ার সম্ভাবনাই তো নেতাজির জীবনে ছিল না। তারপরে ধরুন এই ধরনের একজন দেশনায়ক, যাকে স্বয়ং রবীন্দ্রনাথ দেশনায়ক বলে অভিহিত করেছিলেন, তাকে হঠাৎ
এই অশিক্ষার বাজারে নামিয়ে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করিয়ে দেওয়া, এটা কি ধরনের অবিমৃষ্যকারিতা আমি বলতে পারবো না, কিন্তু এগুলো যদি দিদিমণি একটু নিয়ন্ত্রণ করেন তাহলে আমার ধারণা খুব ভালো হয়। সুভাষচন্দ্র বোস কেমব্রিজের ট্রাইপজ, একবার পরীক্ষা দিয়ে আইসিএস হয়েছিলেন, তারপর বাবা মার সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। তার প্রথম গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস, যার সঙ্গে তুলনা হচ্ছে তিনি যোগমায়া দেবী কলেজের পাস কোর্সের ছাত্রী বড়জোর। আর কি তার ডিগ্রি ফিগ্রি আমি জানি না। এবং কংগ্রেসের ভিতরে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভাপতি মনোনীত হয়েছিলেন রাজীব গান্ধীর পছন্দের কারণে। কোনো নির্বাচিত পদ ছিল না সেটা। আর একবার চেষ্টা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতির নির্বাচনে সৌমেন মিত্রর সঙ্গে আমনে সামনে লড়াই করতে। যে সুব্রত মুখোপাধ্যায় তার এত পেয়ারের, যাকে তিনি ক্ষমতায় আসার পরে মন্ত্রী করেছিলেন, সুব্রতদা 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 বলে নানা রকম আদিক্ষেতা করেছেন, সেই সুব্রত মুখোপাধ্যায় শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাদ্দারি করেছিলেন বলেই তিনি হেরেছিলেন। যদিও প্রিয়রঞ্জন দাশমুন্সির অনুগামীরা সবাই একজোট হয়ে মমতার পিছনে দাঁড়িয়েছিলেন। এত কথা বলার কোনো প্রয়োজনই ছিল না যদি কোথাও একটা মাত্রা জ্ঞান, কাণ্ড জ্ঞান, ইতিহাস জ্ঞান এর একটা ছোটখাটো চিহ্ন হলেও আমরা দেখতে পেতাম। সুতরাং দিদিমণির সরকারি জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানো ঠিক কি বেঠিক, আমি তো সেটাই ঠিক করে উঠতে পারছি না। তার চেয়ে বরং দুর্গাপুজোর অষ্টমীর রাতে সন্ধি পুজোর পরে যদি আমরা তাকে শুভেচ্ছা জানাই, সেটা কোন বছর ছিল ওসব দেখার দরকারই নেই, তিথি মেনে, তাহলে সেটাই বোধহয় হবে এই তুলনামূলকভাবে বুদ্ধিমানের কাজ। এইটুকুই। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘজীবী হন। নরেন্দ্র মোদী বলেছেন সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন। আমিও এক্স্যাক্টলি তাই বলছি। কেননা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে, এটুকু ঐতিহাসিক সত্য স্বীকার করতে আমার মনে কোনো দ্বিধা নেই। তবে মনমোহন সিংয়ের যে প্রত্যয় ছিল, আত্মবিশ্বাস ছিল যে ইতিহাস তাকে তার প্রতি অনেক বেশি সুবিচার করবে তার মৃত্যুর পরে, আজকে মিডিয়া যাই বলুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি হবে কিনা সে প্রশ্নের জবাব আমার কাছে নেই। ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।